শ্যামনাথবাবু তার ওপরওয়ালাকে ভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন। তার অথবা তার স্ত্রীর মুখমণ্ডলের ঘাম মুছে ফেলার সময়টুকুও ছিল না। তার স্ত্রী একটি সুসজ্জিত গাউন পরেছিলেন। তার জটপাকানো চুলে গিট দেওয়া ছিল। তার মুখের মেকআপের উপর নোংরা দাগ লেগেছিল এবং পেন্সিল আর কাগজ হাতে শ্যামনাথ সিগারেটের পর সিগারেট টেনে এ ঘর থেকে ও ঘরে ছোটোছুটি করতে করতে একটা দীর্ঘ তালিকার জিনিসগুলিকে টিকচিহ্ন দিচ্ছিলেন। 5টার মধ্যে তারা গোছগাছের মধ্যে বেশ একটা শৃঙ্খলা আনতে সমর্থ হয়েছিলেন। চেয়ার, টেবিল, পার্শ্ব টেবিল, গামছা, ফুল সব বস্তুই বারান্দায় সুচারুরূপে সাজানো হয়েছিল। বিনা প্রস্তুতিতেই বৈঠকখানা ঘরকে একটি পানশালায় পরিণত করা হলো। এবার তারা ঘরের মধ্যে কিছু টুকিটাকি জিনিসের দিকে নজর দিলেন। সেগুলি হয় আলমারির পিছনে লুকিয়ে রাখলেন অথবা খাটের তলায় ঠেলে ঢুকিয়ে দিলেন। অকস্মাৎ শ্যামনাথের সামনে একটা সমস্যা দেখা দিল। মাকে কি করা হবে? এতক্ষণ তিনি বা তার স্ত্রীর এ কথা মনে হয়নি। শ্যামনাথ বো করে ঘুরে দাঁড়িয়ে তার স্ত্রীকে ইংরেজিতে জিজ্ঞেস করলেন, আর মায়ের কি হবে? স্ত্রী তার কাজ থামিয়ে গভীরভাবে কিছু ভাবলেন। বেশ, তাকে প্রতিবেশীদের বাড়িতে পাঠিয়ে দাও। সেখানে তিনি আজ রাতটি কাটাবেন। আগামীকাল তাকে ফিরিয়ে আনলেই বেশ হবে। শ্যামনাথের ঠোঁটে সিগারেট ঝুলছিল। তিনি চোখ দুটি কুঁচকে স্ত্রীর দিকে তাকিয়ে চিন্তিতভাবে বললেন, না না, সেটা করতে যেও না। আমি পাশের বাড়ির কুৎসিত বুড়িটাকে প্রশস্ত শোবার জায়গা করে দিতে রাজি নই। মা যদি তার সাথে রাত্রি যাপন করে তবে বুড়িটা আবার আমাদের বাড়িতে আসা যাওয়া আরম্ভ করবে। আমি বলছি, কি করব? আমরা মাকে বলবো তার খাবার আজ সকাল সকাল সেরে নিতে এবং তার ঘরে গিয়ে শুয়ে পড়তে। অতিথিরা 8টার আগে আসতে আরম্ভ করবে না। প্রস্তাবটি সঠিক শোনালো, কিন্তু অকস্মাৎ স্ত্রী বললেন, কিন্তু তিনি যদি ঘুমিয়ে পড়েন তবে আবার নাক ডাকা শুরু করবেন যে, তখন কি হবে? যেখানে ভোজের আয়োজন করা হয়েছে তার পাশের ঘরেই তো তিনি থাকেন। আমরা তাকে দরজা বন্ধ করে দিতে বলবো এবং আমি বাইরে থেকে তাতে তালা ঝুলিয়ে দেব। অথবা আরো একটা জিনিস হলে ভালো হয়, আমি তাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে নিষেধ করব। তিনি অবশ্যই জেগে বসে থাকবেন। কিন্তু ধরো তিনি ঘুমিয়েই পড়লেন, তুমি তো জানো না ডিনার কত দীর্ঘক্ষণ চলবে। কোনো অবস্থাতেই তুমি 11টার আগে পানশালা ত্যাগ করতে পারবে না। শ্যামনাথ উত্তেজনায় হাত ছুড়তে লাগলেন। বললেন, তিনি তো তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন, আর তুমি তখন নাক গলালে অমনি। বন্ধুদের সামনে নিজের ভাবমূর্তি ধরে রাখতে চাইলে। এখন আমরা করি কি? ধুর তোর, আমি মা ছেলের মধ্যে এসে কেন বদনাম করব? এই ব্যাপারে আমি কিছু জানি না। এখন তুমি যা ভালো বোঝো তাই করো। মা, আজ রাত্রে সকাল সকাল তোমার খাওয়া দাওয়া সেরে ফেলবে। অতিথিরা এখানে 7:30টায় আসবেন। মা ধীরে ধীরে তার মুখমণ্ডল অনাবৃত করলেন এবং তার ছেলের দিকে তাকালেন। খোকা, আমি আজ আহার করব না। তুমি ভালো মতোই জানো বাড়িতে যেদিন মাংস রান্না হয় সেই দিন আমি আহার করি না। সে যা হোক, তুমি আগে ভাগেই তোমার ঘরে গিয়ে থেকো। ঠিক আছে বাবা। আর মা, আমি বৈঠকখানা ঘরে যতক্ষণ পর্যন্ত অতিথিদের অভ্যর্থনা জানাবো তখন তুমি বারান্দায় অপেক্ষা করবে। যখন আমরা সবাই বারান্দায় চলে আসব তখন তুমি ওই শৌচাগারের মধ্যে দিয়ে চুপি চুপি বৈঠকখানা ঘরে ঢুকে যেও, কেমন? একবারের জন্য মা তার ছেলের প্রতি তাকালেন, তারপর ক্ষীণ কণ্ঠে বললেন, ঠিক আছে বাবা। মা, আরো একটা ব্যাপার, সকাল সকাল ঘুমিয়ে পড়বে না যেমনটা তুমি করো। তোমার নাক ডাকার শব্দ অনেক দূর থেকে শোনা যায়। তিনি সলজ্জভাবে বললেন, এতে তো আমার কিছু করণীয় নেই খোকা। শেষবার যখন অসুস্থ হয়ে পড়ি তখন থেকেই আমার শ্বাস নিতে কেমন কষ্ট হয়। শ্যামনাথবাবু সবকিছুই ঠিকঠাক মতো গুছিয়ে ফেললেন, তবে তার উদ্বেগ কাটল না। গোছগাছ ত্রুটিমুক্ত বলে তার মনে হলো না।
যদি তার অফিসের প্রধানের ইচ্ছে হয় বারান্দায় আসতে, তখন তাহলে কি হবে? প্রায় 10 জন অতিথি আসতে পারেন, বেশিরভাগই তার ভারতীয় সহকর্মী ও তাদের গৃহিণীরা। তাদের কেউ হয়তো শৌচাগার ব্যবহার করতে পারেন। উফ, কি সাংঘাতিক উপদ্রব! তিনি একটি চেয়ার নিয়ে এলেন এবং সেটি দরজার পাশে বসিয়ে বললেন, মা, আমাকে দেখাও তো, এই চেয়ারে বসলে তোমাকে কেমন দেখায়? মা খুব ঘাবড়ে গিয়ে মালা জপ করতে লাগলেন। মাথার দোপাট্টা দিয়ে সম্পূর্ণ মাথাটি ঢেকে দিলেন এবং চেয়ারে বসে পড়লেন। মা তার পা দুটি দোলাতে লাগলেন। আর মা, দয়া করে তুমি খালি পায়ে ঘোরাফেরা করো না, আর তোমার ওই খড়ম জোড়া আর পরো না। একদিন আমি ঠিক ওগুলি ছুঁড়ে ফেলে দেব। মা, তুমি তাহলে কি পরবে? আমার যা আছে তাই পরব। তুমি যা বলবে তাই আমি পরব। সিগারেটটা তখনও তার ঠোঁটে ঝুলছিল। শ্যামনাথবাবু অর্ধমুদ্রিত চোখে তার মায়ের আপাদমস্তক নিরীক্ষণ করলেন। স্থির করার চেষ্টা করছিলেন আজকের অনুষ্ঠান উপলক্ষে তার মায়ের কি পরা উচিত। বাড়ির শৃঙ্খলার স্বার্থে তিনি তুচ্ছ ব্যাপারেও জেদাজেদি করেন। সবকিছুর শেষ কথা ছিলেন তিনি। দেওয়ালের কোথায় পেরেক পোতা উচিত, কোন প্রান্তে পালঙ্কটি রাখা উচিত, পর্দার রং কি হওয়া উচিত, কোন শাড়ি তার স্ত্রীর পরা উচিত, টেবিলগুলির নকশা কিরূপ হওয়া উচিত। শ্যামনাথবাবু ক্ষুদ্রতম ব্যাপারেও অতিশয় সতর্ক। তিনি মায়ের আপাদমস্তক দেখে নিলেন আর বললেন, বরং সাদা কামিজ আর সালোয়ার পরাই তোমার পক্ষে বেশ হবে। দেখাও তো ওগুলি পরে তোমায় কেমন দেখায়। মা ধীরে ধীরে উঠলেন, তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। শ্যামনাথ তার স্ত্রীর দিকে ফিরলেন আর ইংরেজিতে বললেন, মা, একটা সমস্যা। তার অদ্ভুত আচার আচরণে কোনো শেষ নেই। যদি কিছু ভুলচুক হয় আর ওপরওয়ালা অখুশি হন, তবে তুমি জানো কি হবে। মা তার সাদা কামিজ ও সাদা সালোয়ার পরে এলেন। খাটো, বিবর্ণ, দীপ্তিহীন চক্ষুযুগল, বিরল কেশসম্পন্ন, মাথাটি দোপাট্টা দিয়ে আবৃত। তাকে আগের চেয়ে একটু ভালোই দেখাচ্ছিল। শ্যামনাথ তার প্রতি সন্দেহভরা দৃষ্টিতে তাকালেন। ওতেই হবে, তোমার যদি কোনো চুড়ি থাকে তবে ওগুলো পরে নাও। আমার তো কোনো চুড়ি নেই বাবা, তুমি তো সে কথা জানো। তোমার লেখাপড়ার জন্য আমার সমস্ত গয়না বিক্রি করে দিতে হয়েছিল। তিনি বললেন, ঠিক আছে, সব ঠিক আছে। মা, তুমি কেন এটাকে এতটা উপহাসের বিষয় করে তুলছ? ওসব কথা এখন তুলছো কেন? শুধু কথা বলো যে তোমার কোনো চুরি নেই। কেন আমার লেখাপড়ার প্রশ্ন টেনে আনছো? তাছাড়া মণিমুক্তাগুলি সৎ উদ্দেশ্যেই বিক্রি হয়েছিল কিনা? আমি কি একজন নিষ্ক্রিয় লোক? তুমি আমার জন্য যা ব্যয় করেছো আমি তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেব। আমার মুখে ছাই পড়ুক বাছা, কোনো মা কি কখনো তার ছেলের কাছে পরিশোধ চায়? আমি তোমায় একথা বলতে চাইনি, আমায় ভুল বুঝো না বাছা। আমার যদি চুড়িগুলি থাকতো তবে আমি সব সময় তা পরতাম, কিন্তু আমার সেগুলো নেই। এখন 5:30টার বেশি বাজে। শ্যামনাথবাবুর স্নান সেরে ডিনার স্যুট পরার কথা ছিল। তার স্ত্রী তার ঘরে প্রস্তুত হচ্ছিলেন। চলে যাওয়ার পূর্বে শ্যামনাথ পুনরায় তার মাকে নির্দেশ দিয়ে গেলেন, মা, সব সময় যেমন থাকো তেমনিভাবে চুপ করে বসে থেকো না। সাহেব যদি এ পথে কখনো আসেন এবং তোমাকে কিছু জিজ্ঞেস করেন, তাকে ঠিকঠাক উত্তর দিও। আমি তোমাকে বলে দেব কি বলতে হবে। বাছা, আমি হলুম নিরক্ষর। আমি না পারি পড়তে, না পারি লিখতে। তুমি তাদেরকে বলে দিও যে তোমার মা মূর্খ, অবশ্য যদি তাতে তোমার সাহায্য হয়। সময় যত অতিবাহিত হতে লাগলো, মায়ের হৃৎপিণ্ড ততই জোরে জোরে স্পন্দিত হতে লাগলো। যদি বস তার নিকটে এসে কিছু প্রশ্ন করে বসে,
তাহলে তিনি তার কি জবাব দেবেন? তিনি ইংরেজি সাহেবদের দূর থেকে ভারী ভয় পান। আর এই লোকটি, তারা বলে থাকে একজন আমেরিকাবাসী। ভগবান জানেন আমেরিকান সাহেব কি ধরনের প্রশ্ন করে থাকেন। তিনি ভাবলেন তার বিধবা বান্ধবীটির কাছে চলে যাবেন, কিন্তু তার ছেলের আদেশ অমান্য করার সাহস তার ছিল না। তিনি সেখানেই বসে রইলেন। তার পা দুটি চেয়ার থেকে ঝুলছিল। সামনাথের ভোজ সাফল্যের চরম পর্যায়ে পৌঁছাল। আলোচনার প্রসঙ্গগুলি প্রতিটি পানীয়ের সাথে পরিবর্তিত হতে লাগল। সবকিছুই সুচারুরূপে ঘটছিল। সাহেব ভারতীয় খানা পছন্দ করেছিলেন, আর মেম সাহেব পর্দাগুলি, সোফার ঢাকনা, ঘরের সাজসজ্জা পছন্দ করলেন। আপ্যায়নকারীরা এর চেয়ে আর বেশি কি চাইতে পারেন? সাহেব সকল গাম্ভীর্য ত্যাগ করে দিলখোলা হয়ে মনের কথা বলতে লাগলেন এবং ছোট ছোট সত্য ঘটনা বলে শ্রোতাবর্গকে পরিতৃপ্ত করছিলেন। তিনি এখানে যতটা আমোদে, অফিসে ততটাই কঠোর। কালো গাউন পরিহিতা তার স্ত্রীর গলায় ছিল মুক্তোর মালা। তিনি জোরালো সুগন্ধি দ্রব্য মেখেছিলেন। নিঃসন্দেহে তিনি ছিলেন মহিলা অতিথিদের মধ্যমণি। তিনি হাসলেন, মাথা নত করলেন। তিনি সামনাথ ও পুরুষদের সহিত এতই খোলামেলা হয়ে পড়েছিলেন যেন তারা সকলেই পুরানো বন্ধু। কেউ বুঝতেই পারল না সময় কেমনভাবে বয়ে গেল। রাত তখন 10:30। তারা বৈঠকখানার বাইরে বেরিয়ে এলেন। বড় সাহেব ও অন্যান্য অতিথিদের সামনাথবাবুই পথ দেখিয়ে আনছিলেন। বারান্দায় এসে সামনাথবাবু এক মুহূর্ত থামলেন। যা তিনি দেখতে পেলেন তাতে তার পা আর তার শরীরের ভার রাখতে পারছিল না। তার মৃদু হাসি অদৃশ্য হয়ে গেল। মাকে তার ঘরের বাইরে যেমন বসিয়ে রেখে গিয়েছিলেন তখনও তেমনই বসে রয়েছেন, কিন্তু তার পা দুটি আসনের ওপর এবং মাথাটি এপাশ থেকে ওপাশ দুলছে। তিনি খুব জোরে জোরে নাক ডাকছেন। যখন তার মাথাটি একপাশে ঝুলছে তখন নাক ডাকার শব্দ আরো জোরে জোরে হচ্ছে, এবং যখন তিনি আচমকা ঝাঁকুনিতে জেগে উঠছেন তখন আবার এদিক থেকে ওদিকে দুলতে লাগছেন। তার মাথার ওপর থেকে দোপাট্টাটি একদম খসে পড়েছে, আর তার পাতলা চুলগুলি এলোমেলোভাবে মাথার টাকের অংশটিতে ছড়িয়ে আছে। সামনাথবাবু ক্রোধে উত্তেজিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন তাকে সাংঘাতিক জোরে এক ঝাঁকুনি দেবেন এবং তারপর তাকে এক ধাক্কা মেরে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন। কিন্তু বড় কর্তাটি আর অন্যান্য অতিথিরা পাশেই দাঁড়িয়েছিলেন। অতএব কি আর এখন করতে পারেন? অন্যান্য অতিথিদের গৃহিণীরা চাপা হাসি হাসতে লাগল এবং বড় কর্তাটি বললেন, বেচারা। মা জেগে উঠলেন, ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লেন। তার চারিদিকে এত লোক দেখে তিনি এতটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন যে তার মুখ দিয়ে একটিও কথা বের হল না। তিনি তার মাথা ঢেকে দিলেন এবং জবুথবুভাবে হতোদ্যম নেত্রে উঠে দাঁড়িয়ে রইলেন। তার পা দুটি কাঁপতে লাগলো আর আঙুলগুলো থরথর করে কাঁপতে লাগলো। মা, শুয়ে পড়ো, এত রাত পর্যন্ত তুমি জেগে রয়েছ কেন? লজ্জিতভাবে বড় সাহেবের দিকে তাকালেন। বড় সাহেব তখন একেবারে খোলামেলা মানুষ। তিনি স্মিত হাসি হাসলেন এবং বললেন, নমস্কার। মা প্রায় নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছিলেন। ইতস্ততভাবে তিনি অভিবাদন জানাবার জন্য হাত জোর করতে গেলেন, কিন্তু তার একটি হাত দোপাট্টার ভিতর ঢোকানো ছিল, যা দিয়ে তিনি তার জপের মালা ধরে রেখেছিলেন, এবং তার প্রচেষ্টা হাস্যকরই দেখাল। সামনাথ বিরক্ত হলেন। বড় সাহেব তার ডান হাতখানা বাড়িয়ে দিলেন। মা সেদিকে আশঙ্কার দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মা, সাহেবের সাথে করমর্দন করো। কিন্তু কিভাবে তিনি পারবেন? তিনি তার ডান হাত দিয়ে জপের মালা ধরেছিলেন। কিংকর্তব্য বিমূঢ় ভাবে তিনি তার বাম হাত সাহেবের ডান হাতের উপর রাখলেন। কেউ একজন ফিকফিক করে হাসল। সামনাথ বিরক্ত বোধ করলেন। মা, ওরকম নয়। তুমি জানো না কি করে করমর্দন করতে হয়? তোমার ডান হাতখানি, মা। কিন্তু ইতিমধ্যে
বড় সাহেব তার বাম হাতে চাপ দিতে দিতে বললেন, কেমন আছেন? কেমন আছেন? মা, বলো। আমি বেশ ভালো আছি, ধন্যবাদ। মা অস্পষ্টভাবে কিছু বললেন। কোনো একজন ফিক ফিক করে হাসল, কিন্তু সংকট কেটে গেল। সাহেবই অবস্থা সামাল দিলেন। সামনাতে রাগ প্রশমিত হতে লাগল। সাহেব তখনও মায়ের হাত ধরে আছেন, আর মা সম্পূর্ণ হতভম্বভাবে নিথর হয়ে দাঁড়িয়ে আছেন। সামনাত বললেন, স্যার, আমার মা একজন গায়ের লোক। তার সারা জীবন তিনি গায়েই বাস করেছেন, এজন্যই তার এত লজ্জা। সাহেব উৎফুল্লভাবে বললেন, ওহো, তাই? বা বেশ, আমি গ্রাম খুবই ভালোবাসি। আমার অনুমান তোমার মা লোকগীতি ও লোকনৃত্য জানেন। সাহেব মাথা নিচু করলেন এবং মায়ের প্রতি সম্মতির দৃষ্টিতে চেয়ে রইলেন। মা, সাহেব তোমাকে গান গাইতে বলছেন। একটা পুরানো গান, যে কোনো পুরানো গান, তুমি তো কতই জানো। ক্ষীণ স্বরে মা বললেন, আমি আমি গাইতে পারি না। কখন তুমি আমাকে গাইতে শুনেছ? তিনি বললেন, মা, কেউ কি কখনো অতিথির কথা অমান্য করে? তুমি যদি গান না গাও, সাহেব অসন্তুষ্ট হবেন। দেখো, উনি অপেক্ষা করছেন। কিন্তু আমি কোনো গান জানি নে খোকা, আমি গান গাওয়ার কিছুই জানি নে। এসো মা, একটি বা দুটি চরণ গাও, যেমন ডালিমের গানটি। গানটির উল্লেখ করা মাত্র ভারতীয় সহকর্মীরা এবং তাদের স্ত্রীরা হাতে তালি বাজাতে লাগলেন। মা মিনতি ভরা চোখে তাকালেন, প্রথমে তার ছেলের প্রতি, তারপর তার পুত্রবধূর প্রতি। ছেলে ক্রমেই অধৈর্য হয়ে পড়েছিলেন। মা, বৃদ্ধা তার ছেলের কণ্ঠস্বরে এক দারুণ কঠোরতার সংকেত আবিষ্কার করলেন। পরিত্রাণের কোনো পথ দেখতে পেলেন না। তিনি চেয়ারের উপর বসে পড়লেন। দুর্বল ভাঙা ভাঙা স্বরে তিনি একটা পুরানো বিয়ের গান গাইতে শুরু করলেন। ভদ্রমহিলারা হাসিতে ফেটে পড়লেন। দুই ছত্র গাইবার পর মা অত্যন্ত করুণ ক্লান্তি ভরে আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে গেলেন। কলরবময় প্রশংসাধ্বনি বারান্দায় প্রতিধ্বনিত হতে লাগল। সাহেব তালি বাজানো থামালেন না। সামনাতের ক্রোধ অকস্মাৎ আনন্দে পরিণত হয়ে গেল। মা পার্টিতে একটি নতুন মাত্রা সংযোজন করলেন। যখন করতালি থেমে গেল, তখন আলোচ্য বিষয় পাঞ্জাবের গ্রামীণ শিল্পের দিকে মোড় নিল। সাহেব এই বিষয়টি সম্পর্কে সম্মুখ অবগত হতে চাইলেন। সামনাথবাবু আনন্দের অতিশয্যে প্রাণচঞ্চল হয়ে উঠেছিলেন। করতালির ধ্বনি এখনো তার কানে বেজে চলেছে। উদ্দীপনা ভরে বললেন, আমাদের ওই সকল বস্তু অনেকগুলি আছে স্যার। আমি আপনার জন্য একটা পূর্ণ সেট জোগাড় করে দেব। আমি নিশ্চিত আপনি ওগুলো পছন্দই করবেন। বড়কর্তা তার হাতে ঝাঁকুনি দিয়ে বললেন, না না, আমাকে ভুল ভেবো না। আমি ওই সকল বাজারি জিনিসের কথা বলছি না। আমি বলতে চাইছি সেই সকল জিনিসের কথা যেসব মহিলারা বাড়িতে নিজের হাতে তৈরি করেন। সামনাথবাবু এক মুহূর্তের জন্য থামলেন। মেয়েরা পুতুল বানায় স্যার, আর আর মহিলারা বানায় ফুলকড়ি। সামনাথবাবু অনভিজ্ঞভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে ফুলকড়ি হলো এক ধরনের সূচিকর্মে ঢাকা এক টুকরো কাপড়, আর তারপর নিরাশায় সেই প্রচেষ্টা ত্যাগ করলেন। তিনি তার মায়ের প্রতি ফিরলেন। মা, বাড়িতে আমাদের কি কোনো ফুলকড়ি আছে? মা ঘরে চলে গেলেন এবং একখানি নিয়ে ফিরে এলেন। গভীর আগ্রহ ভরে বড় সাহেব সেটি পরীক্ষা করতে লাগলেন। এটা একটি পুরনো ফুলকড়ি। কতক জায়গা থেকে এর সুতো ছিঁড়ে গেছে। স্পর্শমাত্র কাপড়খানি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেতে লাগলো। সামনাথ বললেন, স্যার, এটা প্রায় জীর্ণ, আর সুতো একেবারে জীর্ণ হয়ে গেছে স্যার। এটি একদম ব্যবহারের অনুপযোগী। আমি আপনার জন্য একটি নতুন বানিয়ে দেব। মা, তুমি সাহেবের জন্য একটি তৈরি করে দেবে কি পারবে না? একটা তৈরি করে দিও। মা শান্ত হয়ে রইলেন। তারপর তিনি বললেন, আমার চোখের দৃষ্টিশক্তি যেমন থাকা উচিত
তেমনটি আর নেই খোকা, বুড়ো চোখে ভীষণ কষ্ট বোধ হয়। তাকে মাঝপথে বাধা দিয়ে সামনাথ বললেন, অবশ্যই মা আপনার জন্য একটি তৈরি করে দেবেন, সেটা নিশ্চয়ই আপনাকে খুশি করবে। সাহেব তার মাথা নোয়ালেন। ধন্যবাদ মা, এবং ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলেন। অন্যান্য অতিথিরা তাকে অনুসরণ করলেন। যখন তারা ভোজের অনুষ্ঠানে মনোযোগ নিবিষ্ট করল, তখন মা চুপচাপ তার ঘরে ঢুকে পড়লেন। বসে পড়তে না পড়তেই তার চোখ অশ্রুপ্লাবিত হয়ে গেল। তিনি তার দোপাট্টা দিয়ে চোখ মুছতে লাগলেন, কিন্তু অশ্রু বাধা মানল না। বহু বছরের পুরানো জমে থাকা বেদনার অনুভূতি বাঁধ ভাঙা বন্যার মতো অকস্মাৎ এসে উপস্থিত হল। তিনি নিজেকে সংযত করার চেষ্টা করলেন। কৃষ্ণের মূর্তির সামনে হাত জোড় করলেন। তিনি তার ছেলের দীর্ঘ জীবন কামনা করলেন, কিন্তু মৌসুমী ধারার ন্যায় অশ্রু প্রবাহিত হতে লাগল। এখন মধ্যরাত্রি। এক এক করে অতিথিরা সবাই বিদায় নিল, কিন্তু মা দেওয়ালে পিঠ ঠেস দিয়ে বসে রইলেন। সমস্ত উত্তেজনা শেষ হয়ে গেল, আর পাড়ার শান্ত নীরবতা এই বাড়িতেও নেমে এলো। কেবল রান্নাঘরে থালা বাসনের ঘর ঘর শব্দ শোনা যেতে লাগল। কেউ একজন দরজায় করাঘাত করল। মা, দরজা খোলো। তার অন্তরাত্মা একেবারে শুকিয়ে গেল। তিনি কি আবার কোনো ভুল করেছেন? তিনি সর্বদা ভুলই করে চলেছেন। ওহ, কেন যে তিনি বারান্দায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন? তার ছেলে কি এজন্য তাকে ক্ষমা করবে? তিনি কম্পিত হস্তে দরজাটা খুলে দিলেন। ওহ মা, মা, মা! সামনাথ তাকে পাগলের মতো বুকে জড়িয়ে ধরলেন। মা, আজ তুমি দারুণ কৃতিত্ব দেখিয়েছ। তোমার উপর সাহেব ভারী খুশি হয়েছেন। মা, আমার ভালো মা। তার দুর্বল দেহ সামনাথের বিশাল দেহের কাছে আরো ক্ষুদ্রতর দেখালো। তার চোখে জল এসে পড়ল। চোখের জল মুছে তিনি বললেন, বাবা, আমাকে তুমি হরিদ্বারে পাঠিয়ে দাও। আমি তোমায় দীর্ঘদিন ধরে বলে আসছি যে। সামনাথের মুখ অন্ধকারে ছেয়ে গেল। তিনি তার মাকে ছেড়ে দিলেন। কি বললে তুমি? মা, আবারও তুমি ওই একই কথা বলছো? তিনি অধিকতর ক্রুদ্ধ হয়ে উঠলেন। তুমি অন্যদের কাছে আমাকে অপমানিত করতে চাও। সবাই বলবে যে ছেলেটা তার নিজের মাকে পর্যন্ত আশ্রয় দিতে পারে না। না বাবা, আমাকে ভুল বুঝো না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে আনন্দে ও স্বাচ্ছন্দ্যে থাকো। আমি আমার জীবনের শেষ পর্যায়ে এসে গেছি। এখানে আমি কি করব? আমার জীবনের আর বাকি যে কটা দিন আছে, সে কটা দিন আমি ধ্যান করে কাটিয়ে দিতে চাই। দয়া করে তুমি আমায় হরিদ্বারে পাঠিয়ে দাও। যদি তুমি চলে যাও, তবে সাহেবের জন্য কে ফুলকড়ি বানিয়ে দেবে? আমি তোমার সামনেই কথা দিয়েছি যে তাকে একখানি দেব বলে। তুমি সে কথা জানো নিশ্চয়। বাছা, আমার চোখের দৃষ্টি দুর্বল হয়ে পড়েছে। কোনো চাপ সহ্য করতে পারিনি। তুমি অন্য কাউকে দিয়ে ফুলকড়ি বানিয়ে নিতে পারবে, অথবা একটা তৈরি করে ফুলকড়ি কিনে দিতে পারবে। দেখো মা, তুমি এরকম ভাবে আমাকে ছোট করতে পারো না। তুমি গোটা জিনিসটাই নষ্ট করে দিতে চাও। যদি সাহেব খুশি হন, তাহলে আমার পদোন্নতি হবে। মা এক মুহূর্তের জন্য চুপচাপ রইলেন। তারপর অকস্মাৎ তিনি বললেন, তিনি কি সত্যি তোমায় পদোন্নতি দেবেন? দেবেন কি? তিনি কি এরকম কোনো কথা দিয়েছেন? তিনি কোনো কথা দেননি, তবে তুমি দেখলে না তিনি আমার প্রতি কত খুশি। তিনি বলেছেন, যখন তুমি ফুলকড়ি বানানো শুরু করবে, তখন তিনি ব্যক্তিগতভাবে আসবেন এবং তৈরি করা দেখবেন। বড় সাহেব যদি খুশি হন, আমি তাহলে একটি বড় পদ লাভ করতে পারবো। আমি একজন বড় পদমর্যাদার কর্মকর্তা হতেও পারি। তার গাত্রবর্ণ পরিবর্তন হতে আরম্ভ করল, এবং ক্রমে ক্রমে তার ভাঁজ পড়া মুখমণ্ডলের ওপর আনন্দ ছেয়ে গেল।
অতএব তুমি অফিসে একটা উঁচু পদ পেতে চলেছ, তাই না বাছা? মা, ব্যাপারটা অত সহজ নয়। আহ, ও তুমি বুঝবে না। কেবলমাত্র আমি যদি বড় সাহেবকে খুশি করতে পারি, অন্য লোকও আছে, সকলেই চাই উঁচু পদ লাভ করতে। এসব এক ইঁদুর দৌড় মা, কিন্তু আমি একটা বেশ বড় সুযোগ পাব। সেক্ষেত্রে আমি তার জন্য একটা ফুলকড়ি ব্যবস্থা করে দেব। আমি দেব বাছা, যে কোনো প্রকারেই হোক এই ব্যবস্থা আমি করে দেব। তিনি নিঃশব্দে তার ছেলের জন্য প্রার্থনা জানালেন। দরজার দিকে ফিরতে ফিরতে সামনাথবাবু বললেন, মা, এখন ঘুমাতে যাও। শেষ হলো আজকের গল্প। বিষম সাহনী রচিত বস ডিনার এসেছেন।